সাকিব এসব করেছে? নিজের কাছে অবিশ্বাস্য ঠেকলেও রাজের কথা মিথ্যা নয়, সেটা ভালোই জানে তুষার। তবে সাকিবের বিষয়টা তার কাছে সত্যিই চমকপ্রদ ছিল। সবটা শুনে হাত বাড়িয়ে হালকা করে সাকিবের পিঠে থাপ্পড় দেয় তুষার। অতঃপর বলে, নিজের গ্রামের বন্ধু ঢাকার কিছু না চেনায় তাকে নিজের সাথে রাখলাম, আর শেষে কিনা দেখি সে সব জায়গায় চড়িয়ে বেড়ানো লোক। আমার এখনো বিশ্বাস হতে চাইছে না এটা। এর আগে আমাকে এভাবে অবাক করেছিল নিলয়। তুষারের কথা শেষ হতেই সাকিব বলে ওঠে, তবে নিলয় ভাই সত্যি একজন সাহসী মানুষ। বিপরীতে তুষার খানিকটা ভ্রুকুচকে বলে, সেটা তো তোর জানার কথা না। মৃদু হাসে সাকিব। অতঃপর বলে, নিলয় ভাই বেঁচে আছে, এটা তুই জানতে পারলি ওই দিন, কিন্তু এখানে আসার পর থেকেই তার সাথে আমার যোগাযোগ ছিল। বিস্মিত হয় তুষার। রাজের দিকে তাকালেই হালকা মৃদু হাসে রাজ, যার অর্থ সাকিবের কথাটা মিথ্যা নয়। রাজ আর নিলয়ের মাঝে কিছু কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাকিব সেতু হিসেবে কাজ করেছিল। কাজেই নিলয়ের সাথে সাকিবের সম্পর্কটা ততটাই ভালো যতটা ভালো অন্যদের সাথে। সকলের আলোচনার মাঝেই ফোন বেজে ওঠে রুশানের। হাতে নিয়ে দেখে রাইসার মিসড কল। আর কল দিবে না রাইসা, তাদের মাঝে এটা অলিখিত নিয়ম। সবসময় রুশানই সময় বের করে কল দেয়, কিন্তু যখন রাইসা তাকে খুব বেশি মিস করে তখন শুধুমাত্র একটা কল দিয়ে রাখবে। অতঃপর রুশান সময় বের করে কল ব্যাক করবে। এই মুহূর্তে রাইসার নামটা সামনে আসতেই ঠোঁটে হাসি ফুটে রুশানের, তবে তা খুব একটা প্রসারিত হলো না। তবে আপাতত বন্ধুদের সাথে থাকায় কল ব্যাক করলো না সে। বিষয়টা কেউ লক্ষ্য না করলেও পাশ থেকে সবটা বুঝে নেয় রাজ। স্বাভাবিক স্বরে বলে, কে রাইসা? হালকা হাসে রুশান। রাজ এবার শিওর হয়ে বলে, যেহেতু তুষারের বিষয়টা সমাধান হয়েছে, এবার অন্তত তোর 2-1 দিনের জন্য সময় বের করে বাড়ি থেকে ঘুরে আসা উচিত, কারণ এবার অনেক দিন হলো বাড়িতে যাওয়া হয়নি তোর। একটা লম্বা শ্বাস ছাড়ে রুশান। হাতে থাকা ফোনের দিকে তাকাতেই রাজ ফের বলে, বুঝতে পারছি তোর মনের অবস্থাটা, তবে দায়িত্বটা যেমন গুরুত্বপূর্ণ তেমন পরিবারও গুরুত্বপূর্ণ। বিপরীতে রুশান শান্তস্বরে বলে, পরিবারের কাছে বিশেষ করে রাইসা, তাদের কাছে থাকলে নিজের মাঝে দুর্বলতা অনুভব করি খুব, ফিরতে ইচ্ছা হয় না আর। এই দুর্বলতার ভয়েই এখন আমার পিছু টান। রুশানের কথায় রাজ হালকা মাথা নেড়ে স্বাভাবিক স্বরে বলে, তা ঠিক, তবে সে একদিকে তোর দুর্বলতা হলেও অন্যদিকে মানসিক শান্তি, বিষয়টা ভুলে যাবি না। বলেই রুশানের কাঁধে হালকা করে দুবার হাত ছোঁয়ায় রাজ। অতঃপর বলে, যা কথা বল, সমস্যা নেই, আমরা আছি। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গাইস, 1x হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা PSG এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1x সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড 1MARUF ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। যা কথা বল, সমস্যা নেই, আমরা আছি। নিজের মাঝে কিছু একটা ভেবেই উঠে দাঁড়ায় রুশান। মৃদু হেসে সেও রাজের কাঁধ স্পর্শ করে পা বাড়িয়ে কিছুটা আড়ালে গিয়ে দাঁড়ায়। অতঃপর এক অন্যরকম অনুভূতি গায়ে মেখে ফোন হাতে ক্ষণিকের জন্য প্রিয় মানুষকে খুঁজে নেয় সে। রাত তখন 10টা। ছোট লাইটের আবছা আলোয় নীরবে বসে রইল আকাশ। এর মাঝেই একজন এসে খবর দেয় গুপ্তচর এসেছে। প্রবেশ করতে সে আপনার অনুমতির অপেক্ষায়। বিপরীতে আকাশ নীরব থেকেই হাতের ইশারায় বোঝায়, পাঠিয়ে দাও। হালকা নিচের দিকে মাথা নেড়ে বেরিয়ে যায় লোকটা। কিছু সময়ের মাঝেই দরজার সামনে এসে দাঁড়ায় সেই গুপ্তচর, যে শুরু থেকেই রুশানদের সকল খবর আকাশের কাছে পৌঁছে দিচ্ছে। তাদের মাঝে লুকিয়ে থাকা সেই বিশ্বাসঘাতক। দরজায় দাঁড় করিয়ে দুজন লোক তাকে চেক করে অস্ত্র নিয়ে নিল। অতঃপর ভেতরে যাওয়ার অনুমতি দিয়ে প্রবেশ করে। চাদরের ন্যায় বড় কাপড় পেঁচিয়ে চেহারা ঢেকে রাখা তার আকাশের সামনে এসে দাঁড়িয়ে বলে, এত সতর্কতার কি প্রয়োজন? আমরা একসাথেই তো আছি, অথচ আমি অস্ত্র জমা দিয়ে আপনার সামনে আসতে হচ্ছে। আমার প্রতি আপনার এতটাই অবিশ্বাস? লোকটার কথা শেষ হতেই আকাশ স্বাভাবিক স্বরে তার দিকে চেয়ে বলে, এটা এমন একটা পথ যেখানে আমার ডান হাত আমার বাম হাতকেও বিশ্বাস করে না। বলেই হাত বাড়িয়ে চেয়ারের দিকে ইশারা করে তাকে বসতে বলে আকাশ। বসলো লোকটা। চারপাশে একবার চোখ বুলিয়ে মাথা থেকে কাপড়টা সরিয়ে নিল সে। মুহূর্তেই ভেসে উঠে তার পরিষ্কার মুখখানা। লোকটা আর কেউ নয়, স্বয়ং ডিআইজি জাহাঙ্গীর আলম, যার জন্য সবকিছু বারবার এতটা জটিল হয়ে দাঁড়াচ্ছে। রুশানের প্রতিটি পদক্ষেপের ফলাফলে স্থানে ব্যর্থ শব্দটা যোগ হচ্ছে। যে সকল তথ্য সংগ্রহ করার সেই নাদিয়ার খবর আকাশকে দিয়েছিল। রুশান ও রাইসার বিয়ের সময় রাইসার খবর তাকে দিয়েছিল। রুশান সকল অভিযান এবং সেদিন আকাশকে ধরতে যাওয়ার খবরটাও দিয়েছিল জাহাঙ্গীর আলম নিজেই। আকাশ স্বাভাবিক দৃষ্টিতে তাকায় তার দিকে। বিপরীতে জাহাঙ্গীর আলম বলে, এভাবে আমাকে ডাকার কারণ? গাফলতির জবাব চাইতে। আকাশের সোজাসাপটা কথায় তিনি খানিকটা ভ্রুকুচকে বলে, গাফলতি? এত কিছুর পর তুষারের কেসটা কিভাবে এত সহজে সলভ হয়ে গেল? জাহাঙ্গীর আলম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সাকিব।
আমি রুশানকে সীমাবদ্ধতায় আটকে রাখতে পারলেও রাজকে আটকে রাখা সম্ভব না। আমি ও আপনার লোক তার উপর নজর রাখা সত্ত্বেও সে ঠিকই তার কাজ করে নিয়েছে। আমি এই বিষয়ে অবগত ছিলাম না। আর সাকিব ছেলেটা একজন সিআইডির সদস্য। খানিকটা ভ্রু কুচকায় আকাশ, অবাক হয়ে বলে, দেখে মনেই হয় না একদম। তারা এমনই হয়ে থাকে, বুঝতেই পারছেন। তাদের কাউকেই অবমূল্যায়ন করা উচিত নয়। আকাশ হালকা মাথা নেড়ে বলে, তাই তো দেখতে পাচ্ছি। বলেই হালকা থামে আকাশ। এর মাঝেই জাহাঙ্গীর আলম বলে উঠে, রুশানকে মেরে ফেলুন। নীরব দৃষ্টিতে তার দিকে তাকায় আকাশ। এখন রুশানকে মারলে পরিস্থিতি আরো জটিল হয়ে দাঁড়াবে। আকাশ নিজেও এই মুহূর্তে পলাতক অবস্থায় রয়েছে। তবুও জাহাঙ্গীর আলমের কথাটা ফেলে দেওয়ার মতো না। নিজের মনোযোগ প্রকাশ করতেই জাহাঙ্গীর আলম ফের বলে, তারা পাঁচজনই একে অপরের পরিপূরক। এভাবে চক্রান্তের মাধ্যমে একজন একজন করে সরানো অনেকটাই কঠিন। আপনি তাদের একজনকে বিপদে ফেললে বাকি চারজন সামনে এসে দাঁড়াবে, দুজনকে ফেললে বাকি তিনজন। বিপ্লব নিজের হাত ময়লা না করেই তাদেরকে পথ থেকে সরাতে চাইছে, এটা সম্ভব না। কাজেই তাদেরকে এক এক করে সরাসরি পথ থেকে সরিয়ে দিন। আপাতত রুশানের লাশ ফেলে দিন, বাকিটা আমি সামলে নিব। বিপরীতে আকাশ কিছুটা ভেবে বলে, মনে হচ্ছে এখানে আপনার সাহায্য প্রয়োজন হবে আমার। জাহাঙ্গীর আলম স্বাভাবিক স্বরে বলে, আপনি এমন পাঁচজন বাছাই করে আমার বলা জায়গায় কিছু অবৈধ মাল নিয়ে পাঠাবেন, যারা নির্দ্বিধায় আপনার জন্য জীবন দিতে পারে। আমি রুশানকে একটা ছোট টিম নিয়ে সেখানে পাঠাবো। সেই পাঁচজন হয়তো রুশানের হাতে মরবে, কিন্তু বাকিটা বলার আগেই আকাশ বলে উঠে, কিন্তু রুশান আমার হাতে। বলেই হালকা মাথা নেড়ে বাঁকা হাসে আকাশ। হাসে জাহাঙ্গীর আলম নিজেও। তার দিকে চেয়ে হালকা হাতের ইশারা করে আকাশ স্বাভাবিক স্বরে বলে, ওকে, এখন যেতে পারো। আলোচনার সমাপ্তি টেনে উঠে দাঁড়ায় জাহাঙ্গীর আলম। আকাশের দিকে চেয়ে বলে, মহান বিপ্লবকে আমার সালাম জানাবেন, আর বলবেন এই সামান্য দাস সবসময় তার প্রতি অনুগত। আপনারা অনেকেই ধারণা করেছিলেন এই সিজনে রুশানকে কেন এমন দুর্বল দেখানো হচ্ছে, কেন সে সব জায়গায় ব্যর্থ হচ্ছে। আজ বুঝলেন তো তার এই ব্যর্থতার মূল কারণটা কি? আজ দিনটা যেন অন্য সব দিনের তুলনায় কিছুটা অন্যরকম, কিছুটা ধোঁয়াশা ভাব। চারপাশের পরিবেশটা খুব ভারী মনে হচ্ছে আজ। সেই সাথে চারদিকে লোকজনের কোলাহল, কোনো এক নির্দিষ্ট উদ্দেশ্যে নিয়ে ছুটে চলেছে সকলে। অনেকটাই গ্রামীণ পরিবেশের ন্যায় পথঘাট। চারদিক জুড়ে আছে নীরব প্রকৃতির সৌন্দর্য, যা গায়ে মেখে নীরবের রাস্তার একপাশে ধরে হেঁটে চলেছে রাজ। অবাক হয়ে বারবার তাকাচ্ছে তাকে উপেক্ষা করে দ্রুত পায়ে হেঁটে চলার লোকগুলোর দিকে। চারজন মিলে একটা খাটিয়া কাঁধে নিয়ে যাচ্ছে কোথাও। কৌতূহল নিয়ে রাজ তাদের প্রশ্ন করলেও উত্তর মেলেনি। নীরবে হেঁটে চলে গেল সকলে। অবাক হয়ে কয়েক পা বাড়িয়ে সামনে এগিয়ে গেল রাজ। কিছুটা সামনে যেতেই রাস্তার ধারে একটা কবরস্থান সামনে পড়ে তার, যার মাঝ থেকে বাঁশ কাটার ঠক ঠক শব্দ ভেসে আসে কানে। শব্দ অনুসরণ করে সেদিকে এগিয়ে যায় রাজ। দেখে একটা পরিপূর্ণ কবর খনন করা। তার একপাশে একাকী বসে বাঁশ কাটতে ব্যস্ত তুষার। তুষারকে এখানে দেখে অনেকটাই অবাক হয় রাজ। কৌতূহল নিয়ে প্রশ্ন করে, কে মারা গেল, কার জন্য এত আয়োজন? খানিকটা সময় নীরব রইল তুষার। বাঁশ কাটা থামিয়ে আঙুল দিয়ে কপালের ঘাম ঝরালো সে। অতঃপর রাজের দিকে চেয়ে বলে, আমাদের মাঝে কেউ একজন। বিস্মিত হয় রাজ। আমাদের মাঝে কেউ একজন মানে? এটা কেমন কথা? মৃত ব্যক্তি তো নির্দিষ্ট হওয়া উচিত। ভেবেই রাজ ফের প্রশ্ন ছুড়ে, সে কে? জানি না আমি। স্বাভাবিক স্বরে কথাটা বলেই পুনরায় বাঁশ কাটায় মনোযোগী হয় তুষার। উত্তর পায়নি রাজ। হতাশ হয়ে তাকায় সেই কাটা বাঁশের দিকে। তবে এবার যেন প্রতি কোপেই বাঁশ থেকে গড়িয়ে পড়েছে রক্ত, যা একপাশে চুইয়ে মাটি স্পর্শ করতেই দুপা পিছিয়ে যায় রাজ। অবাক দৃষ্টিতে চেয়ে আছে সেদিকে। মুহূর্তেই ঘুম ছুটে যায় রাজের। উঠে বসেই লক্ষ্য করে এসির মাঝেও চিকন ঘাম বইছে শরীর জুড়ে। ঘড়ির কাঁটা তখন 3টায় গিয়ে ঠেকেছে। কিছু সময় নীরব থেকে খাট থেকে নামে রাজ। দাঁড়িয়ে কয়েক পা এগিয়ে গ্লাস হাতে ঠকঠক করে খেয়ে নিল এক গ্লাস ঠান্ডা পানি। তবুও নিজেকে শান্ত করতে ব্যর্থ হয় সে। মনের মাঝে প্রশ্ন উকি দেয় তার, এই অদ্ভুত স্বপ্নের ব্যাখ্যা কি? স্থির হয়ে একপাশে বসে পরপর কয়েকটা শ্বাস নিল সে। খানিকটা স্বাভাবিক হলেও অস্থিরতা কমছে না পুরোপুরি। কিছু সময় অতিবাহিত হতেই বেরিয়ে যায় রুম থেকে। পুরো বাড়ি জুড়ে শুনশান নীরবতা বিরাজমান। সেই নীরবতায় গা ভাসিয়ে দিয়ে একে একে প্রতিটা বন্ধুর দরজার সামনে গিয়ে দাঁড়ায় সে। না, সকলে গভীর ঘুমে আচ্ছন্ন। স্বস্তি মিলতেই একটা লম্বা শ্বাস ছাড়ে রাজ, যেন এতক্ষণে দুশ্চিন্তার ভার হালকা হয়ে এসেছে কিছুটা। সকাল সকাল নাস্তার প্লেট হাতে তিশার পাশে বসে আছে তুষার। কিছুক্ষণ পরপর তিশার মুখে খাবার তুলে দিচ্ছে সে। নীরবে তা খেয়ে চলেছে তিশা। পুনরায় পরোটা ছিঁড়ে এক টুকরো মাংস নিয়ে তিশার মুখে তুলে দিল তুষার। তিশা মুখে তুলে নিতেই শান্তস্বরে প্রশ্ন করে, মনে আছে তুই ছোটবেলায় একদম চুল কাটতে দিতি না, জেদ করে থাকতি তুই চুল লম্বা করবি। তারপর থেকে এতগুলো বছর ধরে যত্ন করে রাখা তোর শখের চুল, তবুও কেন করলি এমনটা? খানিকটা নীরব রইল তিশা। মুখের খাবার শেষ করে বলে, যেন আমাকে দেখতে ছেলেদের মতো দেখায়, কারণ ছেলেদেরকে কেউ সহজেই কষ্ট দিতে পারে না, তাদেরকে আঘাত করতে সকলেই ভয় পায়। কিন্তু বাকিটা বলার আগেই তুষার ফের বলে উঠে, তোর কি মনে হয় ছেলেদের জীবনে কোনো কষ্ট নেই? বরং তার বহুগুণ কষ্ট বুকে চাপা রেখে দিব্যি বেঁচে থাকে। কখনো প্রকাশ করে না দেখেই তাদেরকে সবচেয়ে সুখী মানুষ মনে হয়। আমিও তাদের মতো সুখী মানুষ হব। বলেই হি হি করে হেসে উঠে তিশা। বোন হাসলেও হাসি যেন বিলীন হয়ে যায় তুষারের মুখে। বোনের এরূপ আচরণ কোনোভাবেই যেন নেওয়ার মতো
মতো নয়। তবুও তা একটা তপ্ত শ্বাসে হজম করে নিয়ে পুনরায় তিশার মুখে খাবার তুলে দিল সে। এর মাঝেই একজন এসে বলে যায়, স্যার নাস্তা রেডি। আচ্ছা যাও, আমি আসছি। তুষার শান্তস্বরে কথাটা বলতেই চলে গেল লোকটা। তিশাকে খাইয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলেই বেরিয়ে আসে তুষার। ফরিদ আন্টি, নির্বীর, সাকিব সবাইকে একসাথে দাঁড়িয়ে কথা বলতে দেখেই সেদিকটাই এগিয়ে যায় সে। জানতে পারে রাজের কোনো খোঁজ নেই, হুট করে কোথায় চলে গেল তার সকলেরই অজানা। ফোনও বন্ধ করে রেখেছে সে। ফরিদ আন্টির চেহারায় হালকা দুশ্চিন্তার ছাপ ফুটে উঠলেও পাশ থেকে নিবিড় বলে, যেহেতু কাউকে কিছু না বলেই সে বাড়ি ছেড়েছে, এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ অবশ্যই আছে। চিন্তা করবেন না আন্টি, সময় হলে ঠিকই ফিরে আসবে সে। বিষয়টা বুঝতে পেরে পাশ থেকে তুষারও বলে ওঠে, রাজকে তো চিনেনি, সে কেমন, নিজের কাছে যা ভালো মনে হয় সে সবসময় তাই করে। নিশ্চয়ই এর পেছনে কোনো যৌক্তিক কারণ আছে যা কেবল রাজই ভালো বলতে পারে। একতলা বিশিষ্ট একটি ছোট ছোট 4 রুমের ঘর, যার বাইরের ফুল গাছগুলোতে অসংখ্য ফুল ফুটে আছে। দেখলেই বোঝা যায় এগুলো খুব যত্ন সহকারে কারো হাতে বেড়ে উঠেছে। কেউ রোজ নিয়ম করে এগুলো যত্ন করে থাকে। হ্যাঁ, সেই ব্যক্তিটি শায়েখ আব্দুল্লাহ। রোজ ফজরের নামাজ শেষে ভোরের সুন্দর সময়টা ফুল গাছগুলোর পেছনে ব্যয় করেন তিনি। এটা তিনি শখের বশেই করে থাকেন। আজও তার ব্যতিক্রম নয়। তার গাছগুলোতে আজ নতুন ফুল ফুটেছে। ঝরে পড়া স্বল্প সংখ্যক পুরনো ফুলগুলো একটা একটা কুড়িয়ে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় রাখছেন তিনি। এর মাঝেই তার সাথে থাকা হারুন নামের লোক গেটের দিক থেকে তার সামনে এসে দাঁড়ায়। সম্মানের সহিত দৃষ্টি নত রেখে বলে, শায়েখ, আপনার সাথে একজন ঈগলধারী লোক দেখা করার অনুমতি চাইছে। হারুনের কথায় নীরবে উঠে দাঁড়ান শায়েখ আব্দুল্লাহ। পাশে রাখা বালতির পরিষ্কার পানিতে হাত ধুয়ে বলে, ঈগলধারী লোক? হারুন পুনরায় বলে, জি শায়েখ, লোকটার সাথে একটা পোষা ঈগলও আছে। শায়েখ আব্দুল্লাহ কিছু একটা ভেবে মুহূর্তে বলে উঠে, সে ভেতরে আসেননি কেন? আপনার অনুমতি চায়, নিয়ে আসো তাকে। অতিথিকে বাইরে বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখতে নেই। অনুমতি পেয়েই রাজকে নিয়ে আসে হারুন। ছোট ফুলের বাগানের পাশে দাঁড়িয়ে থাকা শায়েখ আব্দুল্লাহর কিছুটা সামনে এসে দাঁড়িয়ে সালাম দেয় রাজ। সালাম নিয়ে কুশল বিনিময় করলো শায়েখ আব্দুল্লাহ। রাজকে তিনি আগে থেকেই চিনেন। এর আগেও দুবার দেখা হয়েছিল তাদের, কিন্তু মাঝের দীর্ঘ 6 থেকে 7 মাস দেখা করবে ভেবেও সময় বের করতে পারেনি রাজ। তাই আর দেখা হয়নি এই দিনগুলোতে। কথার মাঝে রাজের ঈগলটার দিকে তাকায় শায়েখ আব্দুল্লাহ। একরাশ মুগ্ধতা নিয়ে বলে, মহান রবের সৃষ্টি কতটা সুন্দর ও নিখুঁত, মাশাআল্লাহ। এর মাঝেই ঈগলটা নড়ে চড়ে চিকন স্বরে ডেকে উঠতেই পাশ থেকে রাজ তাকে শান্ত করতে হুশ সূচক শব্দ উচ্চারণ করে তাকায় তার দিকে। তবুও শান্ত হয়নি ঈগলটা। মুহূর্তেই রাজ বুঝে যায় অস্বাভাবিক কিছু ঘটছে এখানে। কিন্তু হচ্ছেটা কি? ভাবতেই ঈগলটা ঝাঁপিয়ে পড়ে শায়েখ আব্দুল্লাহর দিকে। তবে তার গায়ে না, তার পাশের এক ফুল গাছের পাতা থেকে নেমে আসা চিকন বিষধর সাপটির উপর, যা শায়েখ আব্দুল্লাহর থেকে মাত্র 1 ফিটের মতো দূরে ছিল। যা ছবল দেওয়ার আগেই নিজের হিংস্র আক্রমণের নখর দিয়ে আঁকড়ে ধরে পাশের একটা গাছের ঢালে গিয়ে বসে ঈগলটা। বিষয়টা আন্দাজ করতে পেরেই একটা স্বস্তির শ্বাস ছাড়ে রাজ, সেই সাথে গর্ববোধ করে নিজের এই দক্ষ শিকারীকে নিয়ে। এদিকে সকলের নাস্তা শেষে একটা কক্ষে 25 জন যুবক দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে, যাদের প্রত্যেকের মাঝেই 1-1.5 হাতের মতো দূরত্ব। 8 জন করে 3 সারিতে ভাগ হয়ে দাঁড়ায় তারা। তাদের মাঝে থাকা দলনেতা দাঁড়িয়ে আছে সবার সামনে একাকী। সে সহ সকলেই দৃষ্টি উঁচু করে তাকিয়ে আছে তাদের সামনে নীরবে পায়চারি করা আকাশের দিকে। লোকদের মনোযোগ আকৃষ্ট করেই সোজা হয়ে দাঁড়ায় আকাশ। তেজস্বী স্বরে বলে, আমার সাহসী সঙ্গীরা, এখানে তোমরা 25 জনই বাছাই করা দক্ষ সৈনিক। আজ তোমাদের উপর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হতে চলেছে। দায়িত্বের কথা আসতেই সকলে মনোযোগী দৃষ্টি পুরোপুরিভাবে নিক্ষেপ করে আকাশের দিকে। আকাশ ফের বলে, শুরুতেই তোমাদেরকে বিপ্লবের সেই আইনের কথা মনে করিয়ে দিচ্ছি। আমাদের মহান উদ্দেশ্যের মাঝে বাধা হয়ে দাঁড়ানো কারোর প্রতি কোনো করুণা হবে না, সে যতই ক্ষমতারক হোক না কেন। বলেই থামে আকাশ। পা বাড়িয়ে লোকদের মাঝে দিয়ে হাঁটতে হাঁটতে বলে, আমরা অনেকদিন নীরব ছিলাম বলে এই নয়, আমরা দমে গিয়েছি। আজ আমাদের পথের একটা কাটার সমাপ্তি হতে চলেছে। এরপর একে একে সকলে, যারাই আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে, তারা প্রত্যেকেই জীবন দিয়ে এর মূল্য পরিশোধ করবে। আজ সেই কাঙ্ক্ষিত সময়টি ঘনিয়ে এসেছে। আমি চাই তোমরা সকলেই নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখো এবং আমার অপেক্ষায় থাকবে। বলেই থামে আকাশ। আপাতত কথার সমাপ্তি হতেই বলে উঠে, এখন সবাই নিজেদের দায়িত্বে ফিরে যাও। আকাশের আদেশ পেয়েই সারিবদ্ধ দলটি ছড়িয়ে ছিটিয়ে হাঁটা ধরে সেখান থেকে। সবাই কক্ষ থেকে বেরিয়ে গেল। নীরব হয়ে একপাশে দাঁড়িয়ে রইল আকাশ। একটা লম্বা শ্বাস ছেড়ে নিজের মাঝে বিড়বিড় করে বলে, রুশান, তুমি আজ বিদ্যুতের প্রকৃত সত্তার মুখোমুখি হতে চলেছ। আপাতত প্রাণ খুলে নিঃশ্বাস নাও, কারণ আজকের দিনটাই তোমার জীবনের শেষ দিন হতে চলেছে। শায়েখ আব্দুল্লাহর ঘরে প্রবেশ করলে একটা দিক রাজকে মুগ্ধ করে খুব, তা হলো শায়েখ আব্দুল্লাহর বই সংগ্রহ বর্তমানে একটা ছোটখাটো পাঠাগারের রূপ নিয়েছে। প্রকৃতপক্ষে জ্ঞানী মানুষরা এমনই হয়ে থাকে। জ্ঞান অর্জনের ক্ষুধা তাদেরকে বইপ্রেমী করে তোলে। কয়েকটা বই হাতে নিয়ে খানিকটা দেখে পুনরায় রেখে দিল রাজ। এর মাঝেই সেই রুমে প্রবেশ করে শায়েখ আব্দুল্লাহ। হাতে একটা ট্রেতে হালকা নাস্তা, সাথে দুপাশ রং চা। রাজ ভদ্রতার সহিত হাত বাড়িয়ে তাদের থেকে ট্রেটা নিয়ে রাখলো টেবিলে। অতঃপর বসে দুজনই। রাজ সেই বইয়ের দিকে চেয়ে বলে,
বইয়ের প্রতি আপনার ভালোবাসাটা বরাবরই মুগ্ধ করে আমাকে। স্বাভাবিক দৃষ্টিতে বইগুলোর দিকে তাকায় শাইখ আব্দুল্লাহ, অতঃপর বলে, জীবনে জ্ঞান অর্জন করতে হলে বইয়ের প্রতি গুরুত্ব থাকার জরুরি। তাছাড়া পবিত্র কোরআনে নাজিল হওয়া প্রথম শব্দটাই হলো ইকরা, মনে পড়ো, মানে পড়ো। আয়াত ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলেই রাজের দিকে তাকান তিনি। এক কাপ চা তার দিকে বাড়িয়ে দিয়ে বলে, নিন পুদিনা পাতার চা, দেরি হলে ঠান্ডা হয়ে যাবে। আমি রং চায়ে অভ্যস্ত। ঘরে দুধ বা কফি না থাকায় এটাই আপনার সাথে ভাগ করতে হলো। আশা করি হতাশ হবেন না। রাজ চায়ের কাপটা হাতে নিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, রিজিক সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসে। তিনি যখন যাই নির্ধারণ করবেন তাতেই আমি সন্তুষ্ট। হালকা হাসে শাইখ আব্দুল্লাহ। চায়ের সাথে আলোচনাটা জমে ওঠে তাদের। এর মাঝে রাজ শেয়ার করে তার এখানে আসার মূল উদ্দেশ্যটা। শেয়ার করে গতকাল রাতে দেখা অদ্ভুত স্বপ্নের কথা। আবার সেদিন স্বপ্নের মাঝে কাটাফোটা রোদে ক্লান্তির মাঝে শাইখ আব্দুল্লাহকে দেখা। সবটাই শেয়ার করে রাজ। সবটা শুনেই শাইখ আব্দুল্লাহ স্বাভাবিক স্বরে বলে, স্বপ্ন প্রধানত 3 প্রকার হয়ে থাকে। তার মাঝে একটা হলো আপনার চিন্তা ভাবনা। আপনি যা দেখবেন অথবা যা নিয়ে ভাববেন তাই স্বপ্ন হয়ে আপনার সামনে ভেসে ওঠে। দ্বিতীয়টা হলো যে স্বপ্ন সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসে। আর তৃতীয়টা আসে শয়তানের পক্ষ হতে পারে আপনার স্বপ্নটা প্রথমবারের মতোই। আমার লেখা বই পড়ে হয়তো ইসলামের প্রতি ভালোবাসা রেখে আপনি আমার কথা ভেবেছিলেন। বইয়ের মেসেজগুলো নিজ হতাশার রোগের ওষুধ হিসেবে নিয়েছিলেন। তাই হয়তো দুঃসময়ে তা আপনার স্বপ্নে ভেসে উঠেছিল। বিষয়টা বুঝতে পারে রাজ। খানিকটা ভেবে বলে, তাহলে গতকালকের স্বপ্নটা দেখলাম কাছের কাউকে হারিয়ে ফেলেছি, কিন্তু এটা তো আমার ভাবনাতেও ছিল না। এর ব্যাখ্যা কি? চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপটা রাখে শাইখ আব্দুল্লাহ। খানিকটা নীরব থেকে বলে, দেখুন, দুনিয়াটা এক অদ্ভুত নিয়মে পরিচালিত হচ্ছে, যেখানে আপনি সত্যের পথে অটল থাকতে চাইলে মিথ্যার আঘাতগুলোকেও সহ্য করার শক্তি রাখতে হবে। কারণ দুনিয়ায় এখন সৎ লোকের চেয়ে অসৎ লোকের সংখ্যা অধিক। কাজেই সৎ পথে অটল থাকা লোকেরা অবশ্যই সকল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত। পথে অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু চূড়ান্ত বিজয়টা একসময় তাদের নিকটাই নতাজনু হবে। রাজ বুঝতে পারে তার এই পেঁচানো কথার মানে। হয়তো তিনি বিষয়টা সরাসরি ক্লিয়ার করতে চাইছেন না, তবে সকল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলে সতর্ক করছেন ঠিকই, যা সহজেই বুঝে নেয় রাজ। তাই আর এই বিষয়ে জোর করল না তাকে। ভাবান্তর হয়ে কিছুক্ষণ বসে রইল নীরবতাকে আপন করে। এদিকে সাকিব আর তুষার বসে রইল এক রুমে। একটা খাতায় বারবার কিছু লিখে পুনরায় সেই পাতা ছিঁড়ে মুচকে নিচ্ছে তুষার। কোথাও লেখা অসুন্দর হচ্ছে, আবার কোথাও হচ্ছে ভুল, পারফেক্ট হচ্ছে না কোথাও। তার লক্ষ্য করেই সাকিব বসে রইল খাটের এক পাশে। এর মাঝে রুমে প্রবেশ করে নিবিড়। তুষারকে মনোযোগ সহকারে ও কাজটা করতে দেখে সাকিবের দিকে চেয়ে আছে ইশারায়। বিষয়টা জানতে চাইলে সাকিব বলে, চিঠি লিখতে বসে বারবার অর্থ করছো। কথাটা বলতেই ফোন বেজে ওঠে সাকিবের। দেখে সৃজনীর কল। পাশ থেকে তুষার বলে, এবার তোরই প্রেমের টান পড়লো, যা আপাতত বিদায় হ। আমারটা নিয়ে তোর না ভাবলেও চলবে। হালকা হেসেই ফোন হাতে বেরিয়ে যায় সাকিব। সাকিব চলে যেতেই নিবিড় কলম হাতে নিয়ে বলে, চিঠি কাকে উদ্দেশ্য করে লিখবি? তুষার চেহারায় একপাশে মুগ্ধতার ছাপ ফুটিয়ে বলে, আমার প্রিয় মানুষটাকে। সামনে পড়লে তো বুক কাঁপে। নিজের অনুভূতিটা না হয় তাকে চিঠির মাধ্যমে জানাই। তবে শোন, একদম নাম উল্লেখ করবি না। একটা হতাশার শ্বাস ছেড়ে নতুন পেজে কলম বসায় নিবিড়। তুষার উৎসুক দৃষ্টিতে তাকায় সেদিকে। এদিকে আড়ালে এসে সৃজনীকে কল ব্যাক করে সাকিব। ওপাশ থেকে রিসিভ করেই সৃজনী বলে, গুড মর্নিং, সকালে কেন কল করেছিলেন? সাকিব খানিকটা বিব্রত হয়ে বলে, এমনি মনে পড়লো তাই। সৃজনী হালকা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমার তো মনে হয় না। তাছাড়া গতকাল রাতে কি যেন বলতে চেয়েছিলেন। খানিকটা তোতলাতে চেয়েও থেমে যায় সাকিব, কারণ বিব্রত হয়ে কথা বলতে গিয়ে তোতলামি করে ফেললে দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। কাজেই নীরব রইলে সৃজনী সাহস দিয়ে বলে, এখন বলুন, আমি শুনছি। সাকিব বুঝতে পারে সৃজনী নিজেও কিছু শুনতে চাইছে, তবুও নার্ভাস কাটছে না তার। একটা শ্বাস টেনে আচমকাই বলে উঠে, যদি বলি আমাদের সম্পর্কে সুন্দর একটা নাম হওয়া প্রয়োজন, তাহলে কি খুব বেশি রেগে যাবে, নাকি বন্ধুত্বের সম্পর্কটাও নষ্ট করে চলে যাবে? হাসি পেলেও তা চেপে রাখে সৃজনী। তবুও সাকিবকে একটু বাজিয়ে দেখতে বলে, যদি বলি সত্যিই রেগে যাব তখন কি করবেন? তাহলে নিজের কথা নিজেই হজম করে নিব। কেন? কারণ আমি চাই না আমার ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে আমাদের বন্ধুতাও হারিয়ে যাক, মানে তুমি হারিয়ে যাও, এটা চাই না। সৃজনী বুঝতে পারে বাতাস উল্টো দিকে বইছে, তাই ফের প্রশ্ন করে, আর যদি বলি আপনার ইচ্ছাকে আমি গুরুত্ব দিব, তাহলে আজকের দিনটা হবে আমার জীবনের অন্যতম একটা দিন। কিভাবে? যদি সত্যিই রাজি থাকো তাহলে দেখবে, নয়তো না। সৃজনী হালকা ভেবে বলে, আচ্ছা ধরে নেন আমি রাজি হলাম, এখন বলুন ধরে নিব নাকি এটাই সত্যি? হয়তো সত্যি,
মুহূর্তেই সাকিব উত্তেজিত স্বরে বলে ওঠে তার মানে তুমিও আমাকে বলতে চেয়েও থেমে যায় সে। অসমাপ্ত শব্দটা সৃজনী সমাপ্ত করে বলে, কেন, ভালোবাসলে কি তা অপরাধ হিসেবে গণ্য হবে? সাকিব বলে ওঠে, না, বিস্মিত হবে। তুমি কি সত্যি একজন বেকার ছেলেকে ভালোবাসবে? সবাই তো জীবনে সফল মানুষ খোঁজে। সৃজনী বলে, কেন, বেকাররা কি মানুষ নয়? আর সবাই সফল মানুষ খুঁজলেও আমি না হয় সেই মানুষটার সফলতার সঙ্গী হব। এক অন্যরকম ভালো লাগায় মুখে হাসি ফুটে আসে সাকিবের, তবুও সত্যটা গোপন রাখে সে। সৃজনী ফের বলে, এবার বলুন, আমি রাজি হওয়ায় আজকে দিনটা আপনার জন্য কেমন স্পেশাল হবে? সাকিব মুহূর্তে উত্তর দেয়, কারণ আজকের দিনে আমার জীবনের প্রথম প্রিয় মানুষটা আমার হবে। লাজুকতায় হালকা চাপা হাসে সৃজনী। সাকিব ফের বলে, আজ বিকেলে দেখা করবে, সন্ধ্যার আগে। সম্পর্কের একটা নতুন নাম দিয়ে এই ব্যস্ত শহরটা একসাথে রিকশায় ঘুরবো, পুরো একটা সন্ধ্যা তোমায় দিব। সৃজনী খানিকটা নীরব থেকে বলে, আচ্ছা। সাকিব পুনরায় বলে ওঠে, শোনো, কিছুক্ষণ পর একটা পার্সেল পাবে। আজ শাড়ি পরে আসবে, সেই লাল শাড়িটা, সাথে কাচের চুড়ি। সৃজনী বলে, পার্সেল লাগবে না, এগুলো আমার আছে, বেশি কথা বলবে না। আর হ্যাঁ, তুমি একগুচ্ছ গোলাপ নিবে। সৃজনী এই কথার বিরোধিতা করে বলে, কিন্তু এটা তো নিয়ম লঙ্ঘন। নিয়ম অনুযায়ী গোলাপ ছেলেরা দিবে, মেয়েরা নয়। মৃদু হাসে সাকিব, শান্ত স্বরে বলে, আমরা না হয় সকল নিয়ম ভেঙেই এক নতুন নিয়মে ভালোবাসার গল্প সাজাবো। অন্য সব কাপলদের মতো নয়, কেবল নিজেরাই নিজেদের ভালোবাসার উপমা হব।